এবং হাসিনা বাইডেন ব্যক্তিগত সম্পর্ক ঢাকা ওয়াশিংটনের মধ্যে রাখতে পারে কৌশলগত প্রভাব। জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট সহ নানা ইস্যুতে ইতিবাচক অগ্রগতির আশা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি আহমেদ সালেহিন। যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন পররাষ্ট্রনীতিতে তেমন কোনো প্রভাব না ফেললেও কৌশলগত ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আগামী দিনগুলো নিয়ে নতুন আশা দেখাচ্ছে শেখ হাসিনা জো বাইডেন ব্যক্তিগত সম্পর্ক। গণমাধ্যমে আসা তথ্য পর্যালোচনা করে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও সংগ্রাম সম্পর্কে আগে থেকেই অবগত জো বাইডেন। এমনকি 2014 সালে শেখ হাসিনার সভাপতিত্বে জাতিসংঘ শান্তিরক্ষা সম্মেলনেও কো চেয়ার হিসেবে ছিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট সহ দ্বিপক্ষীয় নানান ইস্যুতে আগামীতে ইতিবাচক সময় দেখছে ঢাকা। দেবাশিস রায়ের রিপোর্ট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনে বিজয়ের পর এখন মার্কিন প্রেসিডেন্টের আসনে বসার অপেক্ষায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। রিপাবলিকান থেকে ডেমোক্র্যাটদের নেতৃত্বে আসা প্রভাবশালী যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী দিনগুলো কেমন যাবে বাংলাদেশের, সব দেশের মতো হিসেবে পিছিয়ে থাকতে চায় না ঢাকাও। নথি ঘাঁটলে দেখা যায় 6 বছর আগে 2014 সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের শান্তিরক্ষা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কো চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন তৎকালীন ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের নির্ধারিত আলোচ্যসূচির বাইরেও দুই নেতা কথা বলেন নিজেদের নিয়েও। সেদিক বিবেচনায় জো বাইডেন নতুন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় শেখ হাসিনার কাছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বাড়ানো সহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নতুন করে উন্মোচন করতে হাসিনা বাইডেন নেতৃত্ব একযোগে সফলতার দিকে এগিয়ে যাওয়ার আশা করা হচ্ছে। সব অনৈক্য কাটিয়ে মহামারীতে ভুগতে থাকা বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক অশান্ত পরিস্থিতি দূর করতে উদারনৈতিক মনোভাব নিয়েই এগিয়ে যাবেন নতুন মার্কিন সরকার, আশা বাংলাদেশের। অবশ্য আগামীতে ভালো কিছুই যে ঘটতে যাচ্ছে মার্কিন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার কিছুটা আঁচ পাওয়া যায় নবনির্বাচিত প্রেসিডেন্টকে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন বার্তায়। শেখ হাসিনা লিখেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু ইস্যু ও রোহিঙ্গা সংকটের সমাধান নতুন মাত্রা পাবে বাইডেনের নেতৃত্বে। নতুন প্রেসিডেন্টকে সস্ত্রীক বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দেশে একদিনে 16 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1699 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,23,620 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,520 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 24,70,164 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,699 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,23,620 জন। 24 ঘন্টায় মারা গেছেন 16 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,108 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,648 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,41,416 জন। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সময় দেশের গণতন্ত্রের চর্চা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। মঙ্গলবার সকালে রাজধানীর নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে বিএনপি প্রধান অন্তরায়। বিএনপির গণতন্ত্র তার প্রিয় গণতন্ত্র, হানা ভোটের গণতন্ত্র, যেখানে 110% ভোটও পড়েছিল না, বাক্স ছিলই না। গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান অন্তরায় তারা। এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল শ্রদ্ধা জানান। যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রক্ত দিয়েছিল, সেই গণতন্ত্র আজকে অবরুদ্ধ। আজকের এই নূর হোসেন দিবসে আমাদের শপথ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নতুন করে আমরা আরেকটি গণ অভ্যুত্থান আমরা সৃষ্টি করব। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, গণফোরাম, গণসংহতি ও নূর হোসেনের পরিবার শ্রদ্ধা জানায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।
ক্যান্সার ইনস্টিটিউটে এক যুগ ফেলে রাখায় অকেজো হয়ে গেছে জীবন রক্ষাকারী 8টি ভেন্টিলেটর। 5.5 কোটি টাকা দামের যন্ত্রপাতি নষ্টের দায়ে 3 চিকিৎসককে 5 লাখ টাকা করে জরিমানা করেছেন উচ্চ আদালত। চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় ও ব্যবস্থাপনা কঠোরভাবে তদারকিও নির্দেশ দেওয়া হয়। আইনজীবীরা বলছেন, এই রায় চিকিৎসা খাতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সতর্কবার্তা। ক্যান্সারের চিকিৎসায় 5.5 কোটি টাকায় 8টি ভেন্টিলেটর কিনেছিল জাতীয় ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ও হাসপাতাল। আইসিইউর কোনো কাজে লাগানো হয়নি ভেন্টিলেটরগুলো। 12 বছর ধরে পড়ে থাকায় অকেজো হয়ে যায় মূল্যবান যন্ত্রপাতি। কাদের অবহেলায় এমনটি হয়েছে তা জানতে প্রথমে রুল জারি করেন উচ্চ আদালত। রুলের শুনানি শেষে মঙ্গলবার দায়ী 3 চিকিৎসককে 5 লাখ টাকা করে জরিমানা করা হয়, আর একজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ডাক্তার এম শরীফুল আলম, ডাক্তার মোল্লা উবাইদুল্লাহ এবং ডাক্তার মানস কুমার বসুর কাছ থেকে ওনাদেরকে দায়ী করা হয় এবং 5 লক্ষ টাকা করে জরিমানা করা হয় ওনাদেরকে। ওনারা এটা হাসপাতালের উন্নয়ন তহবিলে জমা দেবেন। রায়ে চিকিৎসা যন্ত্রপাতি কেনায় অনিয়ম ঠেকাতে ও রক্ষণাবেক্ষণে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে যদি দুর্নীতি থাকে তাহলে সেটা তদন্ত সাপেক্ষে দুর্নীতি দমন কমিশন এটা তদন্ত করতে পারে। এই রায় আমাদের দেশে যারা সেবা খাতে, বিশেষ করে যারা ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, যারা ডাক্তারি চিকিৎসাবিদের টেকনোলজিস্ট আছেন, তারা সতর্ক হন। এছাড়া স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে দুদকের করা সুপারিশ বাস্তবায়ন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যানজট নিরসনে বাস রুট পুনর্বিন্যাসের দৃশ্যমান অগ্রগতির জন্য অপেক্ষা করতে হবে আরও 1 বছর। ঢাকা সিটি কর্পোরেশনের সভায় বেশ কয়েকটি সুপারিশ উঠে আসে। এই দফায় আলোচনায় বড় অগ্রগতি সিটি কর্পোরেশন ও বাস মালিকদের মধ্যে সমঝোতা। আবারও নতুন করে খুলেছে ফাইল। রাজধানীর বাস রুট পুনর্বিন্যাসে দায়িত্ব নিয়ে 1 মাসের মাথায় দ্বিতীয়বারের মতো বৈঠক ডাকেন দক্ষিণের মেয়র। উত্তরের মেয়র বাস মালিক সমিতি সহ সংশ্লিষ্টরা যোগ দেয় এবারের বৈঠকে। বছরের পর বছর দফায় দফায় বৈঠকে সুরাহা না মিললেও এবারের বড় অগ্রগতি বাস মালিকদের সম্মতি। ইতিপূর্বে আমাদের সাথে একাধিকবার বসছে, আমরা মোটামুটি প্রাথমিকভাবে আজকে এই বিষয়টা আমরা ঐক্যমতে পোষণ করছি এবং এটা নিয়ে আরো বসা হবে। রোড ফ্রাঞ্চাইজের ব্যাপারে আমরা মালিক শ্রমিকরা শতভাগ একমত, আমরা চাই এটা হোক। তবে চোখে পড়ার মতো অগ্রগতির জন্য আগামী বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান ডিএসসিসি মেয়র। 291টি রুট রয়েছে, সেই রুটগুলোকে আমরা সন্নিবেশ করে সমন্বয় করে আমরা প্রাথমিকভাবে 42টি রুটে আমরা সেটাকে কমিয়ে আনার চিন্তা করা হয়েছে। তাহলে আগামী বছরের শেষ নাগাদ আমরা আশাবাদী যে একটি পর্যায়ে, একটা দৃশ্যমান পর্যায়ে আমরা এগিয়ে যেতে পারবো। পুরো বিষয়টাকে আমরা সমন্বয় করব যাতে করে এই বাইরের বাসগুলো আর ঢাকা ভিতরে প্রবেশ করতে পারবে না, তারা বাহির থেকেই ওই সীমানাতেই এসে তাদের যাত্রীদেরকে নামিয়ে দিবে। ডিসেম্বরে আবারও সভার ডাক দিয়েছেন সমন্বয়ক ফজলেনুর তাপস। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দুবাই থেকে আনা স্বর্ণের চালান নিয়ে ঢাকায় আসার পথে চট্টগ্রাম থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে স্টেশন রোড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় সিএনজির যাত্রী জসিম উদ্দিনের ব্যাগে 8 ভরি স্বর্ণালঙ্কার সহ 8টি স্বর্ণের বার পাওয়া যায়। মূলত দুবাই থেকে আসা স্বর্ণের এই চালান ঢাকায় নিয়ে যাওয়ার হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জসিমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেছে। 8টি সোনার বার যার ওজন প্রায় 80 ভরি এবং কিছু গহনা যার ওজন প্রায় 8 ভরি মিলে প্রায় 88 ভরি স্বর্ণ উদ্ধার করে এবং সে তার স্বর্ণের কোনো কাগজপত্র দেখাতে পারেনি এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে জানিয়েছে জাহেদ নামে একজন ব্যক্তি দুবাই থেকে তার কাছে স্বর্ণ পাঠিয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানি করা হাইড্রোজেন পার অক্সাইডের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে পাকিস্তান। এমন সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে বিশ্ব বাণিজ্য সংস্থায় পাকিস্তানের বিরুদ্ধে নালিশ করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পাকিস্তান বলছে, বাংলাদেশ উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানি করায় দেশটির অভ্যন্তরীণ শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে 2016 সালে বাংলাদেশ থেকে রপ্তানি করা হাইড্রোজেন পার অক্সাইডের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের ন্যাশনাল ট্যারিফ কমিশন।
এ বিষয়ের প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাকিস্তানকে চিঠি দেয় বাংলাদেশ। এরপর চলতি বছরের 21শে ফেব্রুয়ারি বিষয়টি রিভিউর সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। রিভিউ তদন্তের চূড়ান্ত নোটিশ জারি করে গত 26শে আগস্ট বাংলাদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে। যারা যারা এক্সপোর্ট করে তাদের পক্ষ থেকে একটা আবেদন করার কথা, তো ওদের আবেদনটা আমরা পাইলে বিবেচনা করব সবকিছু দেখে। এটা মোটামুটি আমাদের দেশের পক্ষে আছে, ডব্লিউটিওতে গেলে আমরা জিতবো বলে আশা করি। মানে আমরা অপেক্ষা করতেছি তাদের চিঠিটার জন্য। তারা যেটা করেছে ভুলভাবে করেছে। চট্টগ্রামে পেঁয়াজের বস্তায় মিলছে পাথর। সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে কিনে এনে নগরীর কাজীর দেউড়ি বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী পাথর পান পেঁয়াজের বস্তায়। খাতুনগঞ্জের শাহ মোহসেন আউলিয়া ও মেসার্স শ্রমিক ট্রেডার্স থেকে 63 টাকা দরে বেশ কিছু মিশরি পেঁয়াজ কেনেন কাজীর দেউড়ির ব্যবসায়ীরা। পরে বিক্রির জন্য পেঁয়াজের বস্তা খুললে প্রতি বস্তায় 1 থেকে 2 কেজি পাথর দেখতে পান তারা। হক ভান্ডার, চেমন গ্রোসারি ও জীবন গ্লোসারি সহ নানা দোকানের ব্যবসায়ী পাথর পাওয়ার কথা বলেন। এতে প্রতি বস্তায় পেঁয়াজের জায়গায় পাথর দেওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। তবে পাথর নিয়ে এ প্রতারণা দেশের আমদানিকারকরা নাকি রপ্তানিকারক দেশ করেছে তা এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের অফিস বসিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন বাইডেন হ্যারিস। করোনা মোকাবেলার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। এদিকে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে এখনও আদালতে না গেলেও হার মানছেন না ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। 2 দিন ছুটির পর সোমবার ছিল যুক্তরাষ্ট্রের প্রথম কার্যদিবস। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট ক্যামালা হ্যারিস এদিন আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প টুইট করে সময় কাটিয়েছেন। অফিস অব দ্য প্রেসিডেন্ট ইলেক্ট স্থাপন করে করোনা ভাইরাস নিয়ে ভার্চুয়াল সভা করেছেন বাইডেন ক্যামালা। ভারতীয় বংশোদ্ভূত বিবেক মার্থি সহ 3 জনকে কো চেয়ার করে 13 সদস্যের কমিটি গঠন করেছেন বাইডেন। সোমবার যুক্তরাষ্ট্রে কোভিড-19 আক্রান্ত সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে আর মারা গেছেন মোট 2,38,000 মানুষ। Today that work begins. It starts with doing everything possible to get the COVID-19 under control so that we can reopen our businesses safely and sustainably, resume our lives, put this pandemic behind us. অপরদিকে টুইট করে দিন শুরু করেছেন পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন তিনি। সোমবার ভোট কারচুপির তথ্য উপাত্ত নিয়ে আদালতে হাজির হওয়ার কথা ছিল রিপাবলিকান প্রচারণা শিবিরের, কিন্তু তা হয়নি। এদিকে ট্রাম্প পরাজয় না মানলেও হোয়াইট হাউসে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। জো বাইডেনের সমর্থকদের মধ্যে বিজয়োল্লাস চলছেই। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিরাও মিষ্টি বিলিয়ে আনন্দে সামিল হয়েছেন। ট্রাম্প যত যাই করুক আর কিছু তার করার উপায় নাই, সে আবুল তাবুল বকছে। এখন আমরা চাই যে সে তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করুক। আমরা অনেক খুশি, আনন্দ করার জন্য এই মিষ্টি খাওয়া। ট্রাম্প পরাজয় স্বীকার না করায় মার্কিন রাজনীতিতে অনিশ্চয়তা পুরোপুরি কাটছে না। পরাজয় মানা না মানা নিয়ে রিপাবলিকান শিবির এমনকি ডোনাল্ড ট্রাম্পের পরিবারের মধ্যেই দ্বিমত দেখা দিয়েছে। ক্ষমতা হস্তান্তরের এমন এক অনিশ্চয়তার মধ্যেই জো বাইডেন এবং কমলা হ্যারিস সরকার পরিচালনার সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। শতভাগ নিরাপদ মনে হলেই কেবল ব্রিটেনে ভ্যাকসিন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে অংশ নিয়ে করোনা পরিস্থিতি নিয়ে পার্লামেন্ট সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হ্যানকক। এ সময় লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকও প্রশ্ন করেন। যুক্তরাজ্য জুড়ে 1 মাসের লকডাউনের মধ্যেই মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে করোনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে অধিবেশনে অংশ নেন পার্লামেন্ট সদস্যরা। দূরত্ব রক্ষায় স্বল্প সংখ্যক সদস্য অধিবেশনে সরাসরি অংশ নিলেও অনলাইনে ভার্চুয়ালি যোগ দেন অধিকাংশ এমপি। ভিডিও লিংক। যুক্তরাজ্যের করোনার সবশেষ পরিস্থিতি জানাতেই এই অধিবেশন ডাকা হয়। এতে পার্লামেন্ট সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এ সময় ব্রিটেনে কবে নাগাদ করোনা ভ্যাকসিন আসতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান দেশটির বিরোধী দল লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। I understand that when the vaccine is approved, the government will distribute it according to who needs it most.
But before that point, will there be government restrictions between those who have been vaccinated and those who haven't been vaccinated? And could I ask the Secretary of State when he thinks the vaccination will be available for the whole of the UK? জবাবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শতভাগ নিরাপদ মনে হলেই কেবল ভ্যাকসিন উন্মুক্ত করা হবে। When this vaccine will be ready, because I will not allow it to be rolled out before it is clinically safe. এর আগে স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হ্যানকক বলেন, আগামী ডিসেম্বরে ভ্যাকসিন বাজারে আনতে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। The problem is that until we know, রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ফ্লাইট জটিলতায় বাংলাদেশে আটকা পড়ার পর ইতোমধ্যে কয়েক হাজার বাংলাদেশি ইতালিতে ফিরতে পারলেও কয়েকশো ফ্যামিলি ভিসাধারী প্রবাসী এখনও আটকা পড়ে আছেন। বারবার টিকিট পরিবর্তন করে শিকার হচ্ছেন অর্থনৈতিক ক্ষতির। ইতালি থেকে বিস্তারিত জানিয়েছেন মাকসুদ রহমান। কোভিড-19 আগ্রাসনে অতিষ্ঠ হয়েছে সারা বিশ্ব, অর্থনীতি হয়েছে পঙ্গু। হাজার হাজার বাংলাদেশি যারা গত মার্চ মাস থেকে বাংলাদেশ থেকে ইতালি ফিরতে বিমান চলাচলের জন্য আটকা পড়েছিলেন, তারা বুক করেছেন লাগামহীন এবং বিরামহীন ভোগান্তিতে। গত কয়েক সপ্তাহ যাবৎ সরকারের নমনীয় ভাবমূর্তির জন্য ফিরতে পেরেছেন হাজার হাজার বাংলাদেশি যারা ইতালিতে ফিরে এসেছেন। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে ভোগান্তির নাম হলো ইতালির প্রবাসী পরিবারগুলো, যেই পরিবারগুলো ভিসা পেয়েছেন, অপেক্ষা করছেন মাসের পর মাস, যাদের ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, ফিরতে পারছেন না ইতালিতে। টিকিট কাটা ছিল, তারপর আসতে দেয়নি। আমার ওয়াইফ একজন ক্যান্সারের পেশেন্ট। ইতালি পৌঁছাতে পারি এবং ফ্যামিলির কাছে যাইতে পারি, সেজন্য আমাদের ফ্লাইটটা ওপেন করে দেওয়া হোক। আমাদের বাচ্চারা তাদের বাবা থেকে বিচ্ছিন্ন। সেই সুযোগে অনেক ট্রাভেল এজেন্সি টিকিটের পরিবর্তন করতে করতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী পরিবারগুলো। বাংলাদেশে নতুন ফ্যামিলি ভিসা নিয়ে আটকে আছি। এই মাসে আমার ফ্যামিলি ভিসা মেয়াদ শেষ হয়ে যাবে, আমি আর আমার ছেলে দেশে আটকে পড়েছে। আর সেই পরিস্থিতিতে তারা অপেক্ষায় আছেন ইতালিয়ান সরকার বা বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান এম্বাসির রাষ্ট্রদূত কিংবা বাংলাদেশের রাষ্ট্রদূত ইতালিতে তাদের বিশেষ দৃষ্টিকোণ থেকে তারা যদি এই বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরেন। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। কাতারে বাংলাদেশি মালিকানাধীন একটি মার্বেল ফ্যাক্টরি পরিদর্শন করেছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন। স্থানীয় সময় মঙ্গলবার নতুন শিল্প এলাকায় বাংলাদেশি উদ্যোক্তা কাতার প্রবাসী CIP জালাল আহমেদের মালিকানাধীন গোল্ডেন মার্বেল ফ্যাক্টরি পরিদর্শন করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক অ্যাফেয়ার্স কাউন্সিলর মাহবুব রহমান, কমিউনিটি নেতা খায়রুল আলম সাগর সহ আরও অনেকে। দেখছেন প্রবাসের সময়। প্রশিক্ষণ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত 20টি ঘোড়া ও 10টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। উপহার গ্রহণ করে দুদেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের বলে জানান বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল হুমায়ুন কবির। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত 20টি ঘোড়া ও 10টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে ভারতীয় সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের প্রধান মেজর জেনারেল NS খুদো উপহারের ঘোড়া ও কুকুর বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পরবর্তীতে ঘোড়া ও কুকুরগুলো নেওয়া হয় ঢাকা সাভার ক্যান্টনমেন্টে। উপহার গ্রহণ করে দুদেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের বলে জানান বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের GOC। 1971 সাল স্বাধীনতা যুদ্ধ থেকে আমাদের এই সম্পর্কটা শুরু হয়েছে। আমাদের এই সম্পর্ক কিন্তু আমরা সবসময় বজায় রেখেছি। সামরিক বাহিনীর যে যোগাযোগটা এটা সবসময় ছিল এবং সেই সুসম্পর্কটা আমরা বজায় রেখেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা বজায় রাখব। এদিকে ভারত থেকে ঘোড়া ও কুকুর আসছে শুনে দেখতে সীমান্তে শত শত উৎসুক জনতা ভিড় করেন। চলতি বছরের মধ্যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত 50টি ঘোড়া ও কুকুর উপহার দেওয়ার ঘোষণা দেয়। তার প্রথম চালান হিসেবে এই ঘোড়া ও কুকুর দেওয়া হয়। সময় সংবাদ, বেনাপোল। খেলোয়াড় ড্রাফটের বাকি মোটে 2 দিন। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে মাশরাফি খেলবেন কিনা তা নিয়ে এখনও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। বিসিবির প্রধান নির্বাহী বলছেন
বিষয়টির জন্য অপেক্ষা করতে হবে বুধবার পর্যন্ত। এদিকে টুর্নামেন্টে দর্শক ফেরাতে সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় বোর্ড পরিকল্পনা করছে ভেন্যু বাড়ানোরও। 3 দলের প্রেসিডেন্টস কাপ শেষ, চলছে এইচপি দলের ক্যাম্প। তবে বিসিবির পরিকল্পনার পুরোটাই এখন আসন্ন বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টকে ঘিরে। দলগুলো চূড়ান্ত হলেও চূড়ান্ত নয় খেলোয়াড়দের তালিকা। ফিটনেস টেস্টে উত্তীর্ণ ক্রিকেটারদের পাশাপাশি যেখানে জোরে সোরেই আছে মাশরাফির নাম। যদিও শারীরিকভাবে ফিট না থাকায় নির্বাচক থেকে শুরু করে এই টুর্নামেন্টে ম্যাচের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন একাধিক বোর্ড পরিচালক। তবে হারির খবর ড্রাফটের বাইরে থাকলেও মাশরাফিকে পেতে ইচ্ছুক একাধিক দল। বিসিবির প্রধান নির্বাহী বলছেন, বিষয়টির সুরাহা হচ্ছে 2-1 দিনের মধ্যেই। আমরা ড্রাফটের একটা প্রাইমারি লিস্ট আমরা আজকে কালকের মধ্যে সাবমিট করব এবং সিলেক্টরদের সাথে এ ব্যাপারে আলোচনা হচ্ছে এবং চূড়ান্ত লিস্টটা হলে আপনারা জানতে পারবেন বিষয়টা। করোনাকালে নিয়ম মেনেই মাঠে টুর্নামেন্ট ফিরলেও নেই দর্শক প্রবেশের সুযোগ। যদিও নেপালের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচেই মাঠের সমর্থকদের ফেরাচ্ছে বাফুফে। এ নিয়ে কাজ করছে বিসিবিও। সরকারের গ্রিন সিগন্যালের পর বাস্তবতা মেনেই নেওয়া হবে সিদ্ধান্ত। এখন পর্যন্ত সরকারের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী আমাদের সাধারণ দর্শকের খেলা দেখার ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা তারপরও এ ব্যাপারে সরকারি সাথে যোগাযোগ করে যেটা প্র্যাকটিক্যালি পসিবল এবং ওই সময় যেটা পারমিট করবে সেভাবে আমরা করব। বাড়তে পারে টুর্নামেন্টে ভেন্যু সংখ্যাও। এই মুহূর্তে শুধু তালিকায় মিরপুর থাকলেও কিছু ম্যাচ আয়োজিত হতে পারে ফতুল্লায়। এই মুহূর্তে আমাদের প্ল্যানিংটা মিরপুরকে ঘিরেই করা আছে এবং সেক্ষেত্রে ফিকচারে আমরা কিছুটা অ্যাডজাস্টমেন্ট বা কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হবে, সেভাবেই আমরা প্ল্যান করছি। এদিকে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সংক্ষিপ্ত করার জন্য বিসিবিকে অনুরোধ করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে একটি টেস্ট ম্যাচ কমানোর ইঙ্গিত দিলেন বিসিবির প্রধান নির্বাহী। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং হাসিনা বাইডেন ব্যক্তিগত সম্পর্ক ঢাকা ওয়াশিংটনের মধ্যে রাখতে পারে কৌশলগত প্রভাব। জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট সহ নানা ইস্যুতে ইতিবাচক অগ্রগতির আশা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।